হাই বন্ধুরা, WBN স্টাডি গ্রুপের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। শুরু করছি আমরা গুরু স্টাডি ক্লাস। আজকে যে বিষয় নিয়ে ডিসকাস করবো এটা বিগত মানে কলকাতা পুলিশের প্রশ্ন। এটা কিছুদিন আগে যে পরীক্ষাটা হয়েছিল, ঠিক আছে, ওই 4/6/2023 যে পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষা নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট জিকে ডিসকাস করছি। তো প্রথমে যে প্রশ্নটা হচ্ছে যে 1938 খ্রিস্টাব্দে বা 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব করেছিলেন? 1938 সালে হরিপুরা, তারপর হরিপুরাতে, ঠিক আছে, এটা হরিপুরা। আরেকটা আছে ত্রিপুরা। হরিপুরাটা হচ্ছে গুজরাটে পড়ছে, ঠিক আছে, এটা সভাপতি করেছিলেন। আর ত্রিপুরা যে একটা অধিবেশন হয়েছিল 1939-এ, তার পরের বছরেই, ঠিক আছে, সেই সময় তিনি সভাপতি না করে তিনি একদম মানে কি বলবো, তিনি ওই পট্টভী সীতারামায়ের সঙ্গে তার একটা ভোট হয়, ঠিক আছে, এই ভোটে তিনি গান্ধীজির মনোনীত প্রার্থী ছিলেন পট্টভী সীতারামায়া, ঠিক আছে। এই সীতারামায়া আর সুভাষচন্দ্র বসু ছিলেন মানে দুই প্রতিদ্বন্দ্বী। সুভাষচন্দ্র বসু মানে ভোটে জয়লাভ করে এবং পট্টভী সীতারামায়া পরাজিত হয়। এতে গান্ধীজি ক্ষুব্ধ হয়, যেহেতু গান্ধীজির মনোনীত প্রার্থী পরাজিত হয়েছিল, যার ফলে গান্ধীজির সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা মানে মনোমালিন্য, একটা বিবাদ, মানসিক একটা বিবাদ শুরু হয়, ঠিক আছে। পরে যেহেতু কংগ্রেসের বেশ কিছু মানে উল্লেখযোগ্য নেতা যারা ছিলেন, তারা নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে সম্পর্ক আস্তে আস্তে ছিন্ন করে, যার তরফ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুব্ধ হয়ে তিনি কংগ্রেস থেকে তিনি পদচ্যুত হয়ে মানে নিজেই পদ থেকে বেরিয়ে নিজে একটা 1939 সালেই ফরওয়ার্ড ব্লক নামক একটা রাজনৈতিক দল গঠন করেছিলেন, ঠিক আছে। তাই অনেকে বলে যে গান্ধীজির সঙ্গে নেতাজির সম্পর্ক খারাপ ছিল। খারাপটা এইখান থেকে শুরু হয়, এই কংগ্রেসের এই ত্রিপুরীয় অধিবেশনের সময়, যেটা 1939 সালে শুরু হয়েছিল। আর এখানে প্রশ্নটা আছে 1938 সালে, যেটা 38-এ হরিপুরা, 39-এ ত্রিপুরা, ঠিক আছে, আর ফরওয়ার্ড ব্লক 39-এ হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে মোহাম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তর করেন? দেবগিরি, ঠিক আছে। এই দেবগিরি আর একটা নাম হচ্ছে দৌলতাবাদ, যেটা দেবগিরি আর একটা নাম হচ্ছে দৌলতাবাদ, যেটা মহারাষ্ট্রের একটা দক্ষিণ দিকে অবস্থিত একটা জায়গা, একটা শহর, ঠিক আছে। মোহাম্মদ বিন তুঘলক হচ্ছে তুঘলক বংশের একটা উল্লেখযোগ্য রাজা, ঠিক আছে। তুঘলক বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে ফিরোজ শাহ তুঘলক, তাই তো। সুলতানি সাম্রাজ্যের যে মানে খলজি বংশ, দাস, খলজি, তুঘলক, সৈয়দ, লোদি, যে 5টি বংশ আছে, তার মধ্যে অন্যতম একটা বংশ হচ্ছে তুঘলক। এখানে সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে ফিরোজ শাহ তুঘলক, আর এই মোহাম্মদ বিন তুঘলক হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ সম্রাট। এছাড়া মোহাম্মদ বিন তুঘলককে কিন্তু পাগলা রাজা বলা হয়, ঠিক আছে। খামখেয়ালি রাজা, কারণ তিনি একবার মানে রূপার মুদ্রা চালু করেছেন, একবার তামার মুদ্রা চালু করেছিলেন, ঠিক আছে। এই যে মুদ্রা চেঞ্জ, যার ফলে দেশে এক ধরনের মানে প্রচুর জাল নোটের প্রভাব বিস্তার করেছিল। যেহেতু তিনি একবার তামার নোট চালু করেছিলেন, কিন্তু তামার নোটের যে জাল তৈরি হয়েছিল, জাল নোট তৈরি হচ্ছিল, কিন্তু তার জন্য তিনি বিশেষ ব্যবস্থা করতে পারেনি, যার ফলে গোটা দেশ জুড়ে অসংখ্য জাল নোটের প্রভাব বেড়ে যায় এবং প্রচুর মানে মানুষ মানে দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছিল, ঠিক আছে। আর তিনার রাজধানী মানে তুঘলক আমলে রাজধানী ছিল দিল্লি, ঠিক আছে। সেই রাজধানীকে তিনি দিল্লি থেকে দৌলতাবাদ বা দেবগিরিতে স্থানান্তর করেছিলেন। আচ্ছা, পরীক্ষায় তাহলে আসে যে পাগলা রাজা কোন সম্রাটকে বলা হয়? মোহাম্মদ বিন তুঘলক অ্যান্সার হবে। শিখদের পঞ্চম ক কার বর্ণনা করার নির্দেশ, বা মানে পঞ্চম কর ধারণা কার নির্দেশ বা কোন ধর্মগুরু দেন? আমরা জানি 10টা শিখ গুরু ছিলেন, গুরু নানক, গুরু অঙ্গদ, ঠিক আছে, এই গুরু অমরদাস, রামদাস, ঠিক আছে, হরগোবিন্দ, গুরু অর্জন, তারপরে হচ্ছে হ্যাঁ গুরু গোবিন্দ সিং হচ্ছে শেষ 10তম, হ্যাঁ তেগ বাহাদুর হচ্ছে 9তম শিখ গুরু, ঠিক আছে। ঔরঙ্গজেব হত্যা করেছিল ওই ইয়েকে, হ্যাঁ। আচ্ছা, ওই যে গুরু হরগোবিন্দ ছিল, একটা আমি শিখ ধর্মের যে ইয়েগুলো আছে, গুরুগুলো আছে, তা সেটাকে নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করব, ঠিক আছে। যেমন গুরু নানক 1469 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1539 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। তিনি শিখ ধর্মের প্রবর্তক, ঠিক আছে। শিখ ধর্মের প্রবর্তক হচ্ছে গুরু নানক। আচ্ছা, গুরু অঙ্গদ হচ্ছে গুরুমুখী বর্ণমালা প্রবর্তক করেছিলেন। আচ্ছা, ওই যে চতুর্থ শিখ গুরু ছিলেন গুরু রামদাস, সেই সময় সম্রাট আকবর শাসন করতেন। এই আকবর অমৃতসরের যে স্বর্ণ মন্দির,
ঠিক আছে, স্থাপন করে যে জায়গাটা দিয়েছিলেন সেটা কিন্তু সেই সময় গুরু ছিলেন রামদাস, যার জন্য শিখদের সঙ্গে মুঘলদের একটা ভালো সম্পর্ক ছিল সেই সময় সম্রাট আকবরের রাজত্বকালে। ঠিক আছে, পরবর্তীকালে যদিও মানে পারস্পরিক যে যে উত্তরাধিকার সূত্রের সম্পর্ক শিখদের সঙ্গে মুঘলদের সম্পর্ক খারাপ হতে থাকে, যেমন পঞ্চম শিখ গুরু অর্জুন যাকে হত্যা করেছিলেন জাহাঙ্গীর। ঠিক আছে, এই হত্যার পিছনে অনেক ইতিহাস আছে। তারপরে তেগ বাহাদুর, এই যে গুরু, আরেকটা গুরু আছে ষষ্ঠতম শিখ গুরু, গুরু হরগোবিন্দ। ঠিক আছে, ওই হরগোবিন্দকে বলা হয় সাচ্চা বাদশাহ, তিনি সাচ্চা বাদশাহ উপাধি নিয়েছিলেন। আর গুরু গোবিন্দ, গুরু তেগ বাহাদুর হচ্ছে নবমতম শিখ গুরু, যাকে হত্যা করেছেন মুঘল শেষ উল্লেখযোগ্য সম্রাট ঔরঙ্গজেব। ঠিক আছে, আর দশমতম শিখ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। ঠিক আছে, এই গুরু গোবিন্দ সিং খালসা প্রথা, খালসা মানে একটা সামরিক প্রথা। ঠিক আছে, এই সামরিক প্রথা প্রবর্তন করেন সৈন্যবাহিনীতে। এছাড়া পঞ্চম ক, এখানে পঞ্চম ক বলতে মানে 5টি উল্লেখযোগ্য যে জিনিসগুলো বলেছে সেগুলো বলা হয় পঞ্চম। যেমন কঙ্কা মানে হচ্ছে এই যে কঙ্কা, তারপরে কড়া মানে হচ্ছে বালা, কঙ্কা মানে চিরুনি। ঠিক আছে, কিপান মানে তরবারি। তারপরে আছে কচ, কেশ আছে, কেশ মানে চুল, মানে লম্বা চুল থাকতে হবে। তারপরে কঙ্কা থাকতে হবে, কড়া থাকতে হবে, কিপান থাকতে হবে, কচ থাকতে হবে। এই যে 5টা, এই 5টা ককে এক জায়গায় পঞ্চক বলছে। ঠিক আছে, তাহলে খালসা প্রবর্তন করেছেন গুরু গোবিন্দ সিং, আর এই পঞ্চম ক এটা প্রবর্তন করেছেন গুরু গোবিন্দ সিং, শেষ দশম শিখ গুরু। গুরু গোবিন্দ সিংয়ের মৃত্যু তিনি 1675 থেকে 1708 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। ঠিক আছে, তার মৃত্যুর পর তার মানে পুত্র আবার মানে মুঘল সম্রাটদের সিরহিন্দের শাসকের হাতে মারা গিয়েছিলেন। ঠিক আছে, তার আরেক শিষ্য ছিল বান্দা নামে। ঠিক আছে, এই বান্দাও ফারুকশিয়ারের কাছে মানে হত্যা হয়েছিল, মারা গিয়েছিল। ঠিক আছে, এরপরে আস্তে আস্তে শিখদের ক্ষমতা মানে বিলীন হয়ে যায়। ঠিক আছে, এদিকে মুঘলদের অস্তিত্ব আস্তে আস্তে ঔরঙ্গজেবের পর মানে নষ্ট হতে থাকে। ঠিক আছে, পরবর্তীকালে আবার রঞ্জিত সিংয়ের সময় শিখদের প্রভাব আবার বৃদ্ধি পায়। ঠিক আছে, রঞ্জিত সিংয়ের সময় এই হচ্ছে ব্যাপার। তাহলে এটার অ্যান্সার হচ্ছে শিখদের পঞ্চম শেষ দশম শিখ গুরু গোবিন্দ সিং। ঠিক আছে, এটা নেক্সট প্রশ্ন বলছে কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান করেছেন? 1930 সালে। ঠিক আছে, এই 1930 সালে 12ই মার্চ। ঠিক আছে, এইটা মনে রাখতে হবে যে 24 দিন পর, মানে 24 দিন পায়ে হেঁটেছিলেন। তারিখটা হচ্ছে 12ই মার্চ সাল 1930। ঠিক আছে, মানে এটা লবণ আইন, এটা আইন অমান্য আন্দোলনের সূচনা বলছে 1900 ডান্ডি ওখানে গিয়ে যে লবণ তৈরি করেছিলেন এটা। আচ্ছা, পিটিআর ভারত শাসন আইন কত সালে পাস হয়? 1884, 1784, 1700, এখানে ডবল অপশান দিয়েছে। আচ্ছা, অপশান ডবল রিপিট হয়েছে, এটা অ্যান্সার হবে 1784। পিটের ভারত শাসন আইন 1784। ঠিক আছে, এই পিট হচ্ছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী 1784 সালে। তিনি যে ভারত শাসনের জন্য যে আইন একটা প্রবর্তন করেছিলেন সেই আইনটাই পিটের ভারত শাসন আইন নামে পরিচিত। আচ্ছা, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাটকে? পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে নরসিংহ বর্মন। চালুক্য বংশ ওইটা হচ্ছে দ্বিতীয় পুলকেশী। আচ্ছা, আর পল্লব বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সিংহ বিষ্ণু। পল্লবরা দক্ষিণ ভারতে রাজত্ব করেছিল। ঠিক আছে, আচ্ছা, মহাবলীপুরমের রথ মন্দির এই পল্লব বংশের সময় প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, নরসিংহ বর্মনের সময়। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে কোন বড়লাট ভারতের রেলপথ নির্মাণের প্রতীক? এটা তো সবাই পারবে, লর্ড ডালহৌসি। ঠিক আছে, এটা 1853 খ্রিস্টাব্দে। কোন জায়গা থেকে কোন জায়গায় রেলপথ চালু হয়েছে? বোম্বে থেকে থানে। ঠিক আছে, 16ই এপ্রিল তারিখটা। ঠিক আছে, আচ্ছা, এখানে বলছে যে সংহিতা, এখানে অনেকগুলো অপশান আছে। সংহিতা, আরণ্যক, মহাভারত, উপনিষদ মধ্যে কোনটি বেদের অংশ নয়? সংহিতা, আরণ্যক, বেদের অংশ নয় কোনটি? মহাভারত। এই মহাভারত আছে, আর বেদকে সাধারণত 4টে ভাগে ভাগ করা যায়, ঋক, সাম, যজু আর অথর্ব। ঠিক আছে, আর প্রত্যেকটা ভাগকে আবার 4টে ভাগে ভাগ করা যায়, যেমন সংহিতা, আরণ্যক, ব্রাহ্মণ, উপনিষদ। ঠিক আছে, মানে বেদকে 4 ভাগে ভাগ করা যায়, একটা ভাগকেও আবার 4 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে ওই ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক, উপনিষদ এদের মধ্যে তো মহাভারত পড়ছে না। এই মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ। ঠিক আছে, এটা আসতে পারে যে পঞ্চম বেদ কাকে বলা হয়, এটা হচ্ছে মহাভারতকে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে মহাভারত।
এখানে বলছে 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিয়মিত কোন শহরে হয়েছিল? কলকাতা, মুম্বাই, অবশ্যই মুম্বাই হয়েছিল, ঠিক আছে, 1885 সালে এটা মুম্বাই হয়েছিল। আর সেকেন্ড হয়েছিল কলকাতায়, তাই তো, ওটা 1886। আচ্ছা, 1885 সালে তাহলে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। ভারতবর্ষের সব থেকে পুরানো রাজনৈতিক দল হচ্ছে কংগ্রেস, ঠিক আছে। তারপরে যত দল এসেছিল সব 1900 সালের এইদিকে, ঠিক আছে। সেটা তুমি সিপিএম বলো, বামফ্রন্ট বলো, ফরওয়ার্ড বলো, তারপরে বিজেপি বলো, যাই বলো না, তৃণমূল কংগ্রেসই বলো। তৃণমূল কংগ্রেস তো 1998 এসেছে না, সবাই লাস্টের দিকে। আচ্ছা, তাহলে এটা বোম্বাইয়ের সংস্কৃত তেজপাল কলেজে হয়েছিল। আচ্ছা, তাহলে এসে সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তাই তো। আচ্ছা, বেশ। নিম্নলিখিত, নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন সম্রাটকে বাংলার বাঘ বলা হয়? বাংলার বাঘ নয়, বাংলার বাঘ বলে তো আশুতোষ হয়ে যাবে। নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত? ইলিয়াস শাহ, হুসেন শাহ, অবশ্যই হুসেন শাহ। এই হুসেন সাহিব মানে হুসেন শাহ হচ্ছে শাহী বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। এর আসল নাম হচ্ছে আলাউদ্দিন হুসেন শাহ হাফসি, ঠিক আছে। আচ্ছা, এই হুসেন শাহ হচ্ছে বাংলায় শ্রী চৈতন্যদেবের সমসাময়িক, ঠিক আছে। এই গুরু নানক, শ্রী চৈতন্যদেব, বাংলার হুসেন শাহে, এরা সব কিন্তু এক সময়ের সমসাময়িক, ঠিক আছে। আচ্ছা, নীলগিরি পর্বতে উচ্চতম সিংহের নাম কি? দোদাবেদা, সঠিক অ্যান্সার। হেমাটাইট কোন খনিজ পদার্থের, মানে কোন খনিজ পদার্থের এক ধরনের নাম? হেমাটাইট আকরিক লোহা হবে, এটা আকরিক লোহা, এটা কনফিউজ হয়ে যায় সবাই, ঠিক আছে। বক্সাইড হলে কয়লা হতো, ঠিক আছে, এটা হবে আকরিক লোহা, ঠিক আছে। আর এখানে বলছে গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? শিলা তিনটে, আগ্নেয় শিলা, পাললিক শিলা আর রূপান্তরিত শিলা, ঠিক আছে। তার মধ্যে পাললিক শিলাতে জীবাশ্ম থাকে, আগ্নেয় শিলা আর রূপান্তরিত শিলায় জীবাশ্ম দেখা যায় না, ঠিক আছে। আর এই শিলাগুলো আবার অনেক ভাগ আছে, নিঃসারী শিলা। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে কিছু শিলা প্রথমে আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত শিলা ডাইরেক্ট পরিণত হয়, ঠিক আছে। যেমন আমরা রেল লাইনের ধারে যে ব্যাসল্ট শিলাগুলো দেখতে পাই, এগুলো আগ্নেয় শিলা, ঠিক আছে। যেমন চুনাপাথর কিন্তু পাললিক শিলার উদাহরণ। এই চুনাপাথরটাই রূপান্তরিত শিলাতে পরিণত হয়, তখন এটার নাম হয়ে যায় মার্বেল, ঠিক আছে। যেমন কাদা পাথর বলে একটা শিলা আছে, ওটা আবার স্লেটে পরিণত হয়, ওটা রূপান্তরিতে, ঠিক আছে। এ হচ্ছে ব্যাপার। যে ভারতের সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই দুটি শব্দ যোগ করা হয়েছে? 42, 41, 42তম। এটা 1976 সালে, ঠিক আছে। আইনটা পাস হয়েছে 1976 সালে। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী কিন্তু 2 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছে, মানে তার আততায়ীর হাতে তিনি গুলিবদ্ধ হয়, মানে নিজস্ব গার্ডের কাছে, 1983 সাল, ঠিক আছে। 1976 সালে ঘটনা, মানে তিনি যখন প্রধানমন্ত্রী হয় তখন 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে যে ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, মানে ধর্মনিরপেক্ষতা যে রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়, তার সঙ্গে সঙ্গেই সমাজতান্ত্রিক কথাটি উল্লেখ হয়েছিল, ঠিক আছে, মানে প্রস্তাবনার সঙ্গে সঙ্গে। আচ্ছা, বলছে ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমান নাম কি? ইম্পিরিয়াল, এটা হচ্ছে স্টেট ব্যাংক অফ SBI, রাইট, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ, নেক্সট প্রশ্ন, নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়? এখানে GST, কর্পোরেশন, অবশ্যই GST, এটা 2017 সালে GST লাগু হয়েছিল, তাই তো। অ্যাকচুয়ালি কর 2 রকমের হয়, একটা ডাইরেক্ট কর, একটা ইনডাইরেক্ট কর, ঠিক আছে। একটা ডাইরেক্ট কর আর একটা হচ্ছে ইনডাইরেক্ট কর। যেমন ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, এগুলোকে বলা হয় ডাইরেক্ট ট্যাক্স। আর ইনডাইরেক্ট যে ট্যাক্সটা হয়েছিল সেটার পরিবর্তে করে GST হয়েছে, ওইটার পরিবর্তে, ঠিক আছে। ইনডাইরেক্ট ট্যাক্স বলতে যেমন এখানে পড়ছে কোনগুলো, যেমন সেল ট্যাক্স, ঠিক আছে, কাস্টম ট্যাক্স, আচ্ছা, টোল ট্যাক্স, আচ্ছা। আর GST ফুল ফর্ম কি, পুরো নাম হচ্ছে গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স, রাইট। এখানে বলছে নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয়? এখানে কোনটি? ব্যাকটেরিয়া, ফিতাকেমি। ব্যাকটেরিয়া তো অবশ্যই এককোষী প্রাণী, ফিতাকেমি অ্যান্সার হবে সঠিক। আচ্ছা, মানব শরীরের মোট কত জোড়া লালাগ্রন্থি থাকে? 3 জোড়া থাকে। প্যারাটিভ, ঠিক আছে, সাবলিঙ্গুয়াল আর যে সাবম্যানিবুলার। আচ্ছা, স্প্রিং তোলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? ভার পরিমাপ করা হয়। আর তুলা যন্ত্রের সাহায্যে ভর, ঠিক আছে।
আচ্ছা, এখানে অনেকগুলো অপশন আছে। নিম্নলিখিতের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? সোডিয়াম, পারদ, সোনা, পারদ। ঠিক আছে, আর এই পারদের পারমাণবিক সংখ্যা হচ্ছে 80। ঠিক আছে, তো বন্ধুরা আমরা ভিডিও বেশি বৃদ্ধি করি না। এখানে কেপি থেকে যে প্রশ্নগুলো এসেছিল প্রিভিয়াস ইয়ারেরই প্রশ্ন, 2023 সালে মানে 4 তারিখে 4 জুন এই এক্সামটা হয়েছিল, সেখান থেকে কিছু প্রশ্ন সলভ করলাম, অনেক প্রশ্ন এখনও বাকি আছে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো যে নেক্সট কোনো এক্সামে আসবে না এমন তো নয়। এই এক্সাম মানে অন্য এক্সামে এই প্রশ্নগুলো আবার রিপিট হতে পারে, কারণ আমরা জানি যে একটা পরীক্ষার প্রশ্ন আবার পুনরায় অন্য পরীক্ষাতে সেইগুলোই রিপিট হয়। তো আমরা এগুলো নিয়েই একটু ডিসকাস করলাম। কাজে আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে থাকে তাহলে সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।